সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদ এবং সংবাদের বিশ্লেষণ নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের মাঝে দুজন অতিথি এরই মধ্যে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এরপর রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি আব্দুল লতিফ সম্রাট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায়। আলোচনা শুরুর আগে আমরা বার্তা উঠে যেতে চাই, যেখানে বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান, আপনি জানেন রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাত থেকে তারা এই কর্মবিরতির ডাক দেয়। এর ফলে হাজারো হাজার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এই পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। দফায় দফায় বৈঠক হয়েছে এবং যাত্রীদের দুর্ভোগ চরমে। রেলওয়ে উপদেষ্টা মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে গিয়ে বলেছেন, অনেক দাবিই তাদের মানা হয়েছে, তারপরও জনগণকে জিম্মি করে তারা যে কর্মবিরতি করছে এটা মেনে নেওয়া যায় না। অন্যদিকে অর্থ উপদেষ্টাও বলেছেন, কিছুদিন আগেই তাদের কিছু দাবি মানা হয়েছিল, আবার নতুন করে এই দাবির কারণে আপাতত অর্থ সংকুলন করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ একসাথে এতগুলো অর্থ সরবরাহ করা সম্ভব হচ্ছে না, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এবং তিনি বলেছেন পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা যেতে পারে। অন্যদিকে রেলওয়ের রানিং স্টাফরা বলেছেন, প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। সারা দেশের মতো রাজশাহীতেও বিক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ করেছেন এবং তারা ভাঙচুর করেছেন এই কর্মবিরতির কারণে। এর আরেকটি বিষয় হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হবে, অর্থাৎ নেতাদের জনগণের কাছে যেতে হবে, তাদের ভাষা বুঝতে হবে। নাম সর্বস্ব নেতা হয়ে লাভ নেই যদি জনগণের কাছে না যায়, অর্থাৎ জনগণের বিপরীতে গেলে বা জনগণের বিপক্ষে গেলে তার পরিণতি 5 আগস্টের মতো হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। রেমান, এই ছিল আমার দিনের গুরুত্বপূর্ণ সবশেষ সংবাদ। জি, বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেটি আমাদের বার্তা সংবাদ সবশেষ বললেন সে বিষয়টি নিয়ে হাবিবুর রহমান হাবিব আপনাকে প্রশ্ন করতে চাই। একবার খুবই স্পষ্ট একটি কথা, 5 আগস্টের পরে গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা হচ্ছিল যে বিএনপি এই বিষয়ে কেন সিদ্ধান্ত নিচ্ছে না, ওই বিষয়ে কেন সিদ্ধান্ত নিচ্ছে না, অমুক জায়গায় এটা কেন হচ্ছে, অমুক জায়গায় ওটা কেন হচ্ছে। তারেক রহমান এই যাবতীয় বিষয়ে এত যে নির্দেশনা দিচ্ছিলেন, এখন কিন্তু একবারে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন, মুখে যা বলা হচ্ছে তা কাজে বাস্তবায়ন করা হবে। যাদের কারণে দল ক্ষতিগ্রস্ত হবে তাদের দায় দায়িত্ব দল নেবে না। আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, দলের ছাত্রনেতা ছিলেন, আপনার বক্তব্যটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক, আমার অত্যন্ত প্রিয় ভাই বলবো, যদি আমার সাথে প্রথম দেখা আব্দুল লতিফ সম্রাট ভাই, উনি আমেরিকা ছিলেন, আবার চলে যাবেন, ওনাকে শুভেচ্ছা। আসলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম থেকে বলে আসলেন, যে সমস্ত কর্মীরা দীর্ঘদিন বাইরে থাকতে পারেন নাই, পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত এলাকা ছাড়া হয়েছেন, মানে ছেলে সন্তানের বা তার নিজের ওয়াইফের সঙ্গে দেখা করতে পারে নাই, এমনও 2-1 কিছু ভুল করেছে তার দৃষ্টিতে মনে হওয়ার কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন এবং আপনার তাদেরকে শোকজও করেছেন। তাহলে কতখানি উনি দেশের মানুষের প্রতি ওনার দায়িত্ববোধের কাজ উনি করছেন। মানে পরিষ্কার বক্তব্য, যদি বিএনপির কোনো নেতা কর্মী দ্বারা দেশের কোনো মানুষের কোনো ধরনের ক্ষতি হয় বা মানুষের কোনো কষ্ট পায়, তাকে ছাড় দেওয়া হবে না, এই কথার অর্থ এই। আর আমাদের যে দলের যে সমস্ত নেতা কর্মীদের মধ্যে যে কিছু কিছু আছে যারা হয়তো দলের নাম ভাঙায় চলে অথবা দলের সাথে আছে কিন্তু নিয়ম শৃঙ্খলা মানে না, এমন কিছু লোক, বেড়া জাতীয় কিছু লোক, তারা হয়তো এদিক ওদিক কিছু 2-1 কাজ টাজ করেনি তা বলবো না। এবং আমি পরিষ্কারভাবে বলি, যারা বিএনপি করে, যারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা মানে না, তারা বিএনপি না, সোজা কথা, তারা বিএনপি না। তো এখন এই ধরনের যে সমস্ত ঘটনা আছে, কিছু ঘটনা, এর সাথে আরেকটা ঘটনা কিন্তু বানানো হচ্ছে অনেক। যেমন এই যে দখলদারির কথা, চাঁদাবাজির কথা বলা হচ্ছে, কিছু দখলবাজির কথা বলেন। ধরেন যে বাস স্ট্যান্ড, আমি আগেও বলেছি, যে বাস স্ট্যান্ডে ধরেন আপনার আগে বিএনপি লোকের অন্যদের সাথে করে গাবতলী বলেন, মহাখালী বলেন, যাত্রাবাড়ি বলেন পরিচালনা করতো,
এখন আওয়ামী লীগেরা চলে গেছে, শ্রমিক লীগ চলে গেছে, ওইটা সিরিয়াল মেনটেন করতে সে বিভিন্ন কার্যক্রম করতে দেবে, কেন কেউ করবে, তো সেইটা সেই জায়গায় তার জায়গায় ফিরে গেছে, আপন ভবনে ফিরে গেছে। আজকে ফিলিস্তিনরা যেমন বাড়ি ছাড়া বাস্তরা হয়, ঘর বাড়ি হারিয়ে দীর্ঘ কয়েক মাস, 1.5 বছর প্রায় 15 মাস মতো বাইরে ছিল, সে বাড়িতে ফিরে আসতেছে। তো আমাদেরও এরকম অনেক কর্মী বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তার পুকুরের মাছ ধরে নিয়ে গেছে, তার খাস জমি চাষ করতো, অবকাঠামো নাই বা থাকুক একটা কিছু করতো, এসবগুলো বিতাড়িত হয়েছিল, সেখানে আবার তার ফিরে গেছে। এটা তো দখলবাজি হলো না। হাট বাজারগুলি, আমার নিজের এলাকার হাট নিয়ে খুব লেখালেখি হলো, আমি ফ্রি করে দিয়েছিলাম যে আওয়ামী লীগ দীর্ঘ লুট করেছে, লুটের টাকাতে হাট ডেকেছে, অত মানুষ ফ্রি খাবে, এটা নিয়েও কথা বলবো। তারপরে আমরা একটা সম্মেলন করি। আপনি হয়তো মানে বড় মনের পরিচয় দিয়েছেন, কিন্তু গতকালই রূপগঞ্জে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে, সেখানেও কিন্তু একটা বাজার দখল করে, আপনি দেখেছেন নিশ্চয়ই গণমাধ্যমে, একেবারে রণক্ষেত্র মতো অবস্থা, একবারে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে গুলি হয়েছে, একবারে ওপেন গুলি হচ্ছে। কারা করছে? একেবারেই বলা হচ্ছে দলের পক্ষ থেকে যে সন্ত্রাসীদের কোনো দল নয়। তাহলে এদের ব্যাপারে আসলে ব্যবস্থা অবশ্যই কারা নেবে? ওই দলই নেবে। আমাদের দলের সাথে কোনো রকম সম্পৃক্ত থাকলে দল তো তাদের ধরেন যদি পদ থাকে তাহলে বহিষ্কার বা শোকজ করবে, পদ যদি না থাকে ওরা যেন দলের কোনো দায়িত্বে আসতে না পারে। সেবার এত ভিডিও ফুটেজ দেখে আমরা এগুলো করবো। তো আমরা এত বছর কষ্ট করার পর, এত অত্যাচার, নিজে তো গুম খুন হওয়ার পর, 2-1 মানুষের কারণে দল ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ বিএনপিকে অন্য চোখে দেখবে, বিএনপির দিকে অন্যদেরকে আঙ্গুল তুলবে, বিএনপি কোনোভাবেই আমাদের ভারতীয় সেনা ক্ষমা করবেন না, আমরাও করবো না, পরিষ্কার করতে হবে। আব্দুল লতিফ সম্রাট, আপনি যে দেশে থাকেন, সভ্য দেশ বলা হয়, যদিও আপনার মানে বাংলাদেশের মানুষ, এই যে কালচার যেটা দেখছেন, এই কালচার তো আসলে একদিনে ডেভেলপ করে না। এই কালচারটা পরিবর্তন কিভাবে হতে পারে? আপনার পরামর্শটা কি? এইটা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহ আলোচক অত্যন্ত শ্রদ্ধেয় বিজ্ঞ রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব ভাই এবং বাংলাদেশ এই বাংলা ভিশনের অসংখ্য দর্শক শ্রোতাকে শ্রদ্ধা জানিয়ে এবং আমার নির্বাচনী এলাকা নড়াইলেকের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য দিচ্ছি। সেটা হলো, দেখেন, মানুষ কিন্তু বাই নেচার রিভেঞ্জফুল। আপনার প্রতি অন্যায় করা হলে মানুষ তার প্রতিশোধ নিতে চায়, এটা মানুষের একটা ইনহেরেন্ট নেচার। দেখেন, ইভেন যেই সভ্য দেশটার নাম বললেন আমেরিকা, বাইডেন প্রশাসন ট্রাম্পের নামে অনেক মামলা করছে, তাদের হয়তো খুনাখুনির প্র্যাকটিস নাই, কিন্তু এইটা আছে। ট্রাম্প সেই নির্বাচনী ক্যাম্পেইনেই বলছে যে আমার নামে যত মামলা দেওয়া হয়েছে আমিও বাইডেন এবং তার পরিবারের নামে অত মামলা দেব। এইটা, তবে তাদের মামলাগুলি আইনের দ্বারা পরিচালিত হয়, কেউ কাউকে প্রভাবান্বিত করতে পারে না। যেমন ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আবেদন করছিল যে আমাকে যে ফেলন ডিক্লেয়ার করা হয়েছে সেটা থেকে আমাকে মুক্তি দেওয়া হোক, সুপ্রিম কোর্টে অ্যাপিল করছিল। সুপ্রিম কোর্ট বলছে যে দেয়ার ইজ নো ইনস্ট্যান্স, ইভেন ইফ ইউ আর এ প্রেসিডেন্ট, তোমাকে জেলে যেতে হবে না, কিন্তু জুরি যেখানে তোমাকে ফেলন হিসেবে ডিক্লেয়ার করছে, তুমি ফেলনের বাইরে যেতে পারবে না। ট্রাম্প সেদিন মাত্র একটা অর্ডার ইস্যু করছে যে যারা মানে এদেশে সে জন্ম নিবে, তাদের প্যারেন্ট যদি অবৈধ হয়, তারা এদেশে সিটিজেনশিপ আর পাবে না। একজন কোর্টে চ্যালেঞ্জ করছে, সেই চ্যালেঞ্জের ফলে ট্রাম্পের ওই আদেশটা স্থগিত করছে কোর্ট। আমাদের দেশে দুর্ভাগ্যজনিত হইলেও সত্য যে বিচার বিভাগ দলীয়করণের একটা আছে, ইতিহাস আছে আমাদের মধ্যে, প্রশাসনকে আত্মীয়করণের একটা ইতিহাস আমাদের মধ্যে আছে। এর ফলে কি হয়, এক দল যখন ক্ষমতায় আসে তখন এত অত্যাচার, এত অনাচার, ক্ষমতার কুক্ষিগত করা, অন্যায়, দুঃশাসন বা এই সমস্ত করাপশন, এইগুলা করে মানুষকে ভিটে মাটি ছাড়া, তার প্রতিপক্ষরে ভিটে মাটি ছাড়া করে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, পরবর্তীকালে তারা ফিরে এসে এর বদলা নেওয়ার একটা কথা চিন্তা করতেই পারে। যেমন আমি অনেক জায়গায় বলি যে দেখেন, এই ঢাকা শহর যেখানে আমরা থাকি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়া ছাত্র দলের ছেলেরা কিন্তু অনেকে রিক্সা চালাইছে, কারণ বাড়ি এলাকায় থাকতে পারে নাই।
আমরা নিউ ইয়র্কে বসে আমাদের এলাকার অনেক মানুষের ফোন পাইছি, অনুরোধ পাইছি যে ভাই বাড়ি ঘরে তো থাকতেই পারি না, ধানের খেটে শুই, যদি পারেন দুই একটা চাদরের টাকা পাঠায়। এই যে কষ্ট, কেউ বাপ মরে গেছে জানাজায় যেতে পারে নাই, মা মারা গেছে কবর দিতে পারে নাই, এই যে মানুষের যে হতাশা, দুঃখ, ক্ষোভ, কেউ যার বাবা মারা গেছে, যার বাবাকে ধরে নিয়ে গেছে, সন্তান জানে না বাবা মা কোথায়। এই যে করার পরে নজরুলের একটা কথা দিয়ে বলতে হয় যে অন্তরে বড় ঝড় উঠিয়াছিল, তারই দুই একটা ঝাপটা অন্যদিকে হয়তো লেগে থাকতে পারে। বিএনপি কত কোটি লোকের দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আপনি পার্সেন্টেজ করেন কয়টা ঘটনা ঘটছে। আমি বলতেছি এইভাবেই তো দেখতে হবে। কারণ কেউ যদি বলে বাংলাদেশে চোর নাই, চোর আছে, তো বলতেই তো হবে বাংলাদেশে চোর আছে। তার মানে কি বাংলাদেশটাই একটা চোরের দেশ? বিএনপিতে দুই একজন ভুল ভ্রান্তিতে যাচ্ছে, কেউ দুই একজন অন্যায় করতেছে, মেনে নেওয়ার পরেও আমাদের বিচার বিবেচনা করতে হবে যে কোটি কোটি লোকের যে দল, সেই দলের কত ভগ্নাংশ এই কাজের সঙ্গে জড়িত। তবে একজনও হওয়া উচিত না, ওয়ান ইজ টু মেনি, অন্যায় অন ইজ টু মেনি। কিন্তু আমাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আপনারা দেখছেন প্রথম থেকেই অত্যন্ত কঠোরভাবে এই বক্তব্যগুলি দিচ্ছেন। কিন্তু এইটা অনেকেই বুঝতে চায় না, তিনি প্রশাসনে নাই, তার দল সরকারে নাই, সে একজনকে বহিষ্কার করতে পারে, সে একজনকে শোকজ করতে পারে, কিন্তু আরো ফার্দার আইনের মধ্যে যে তাকে যা করা যেত। বিএনপির ইতিহাস তো জানেন, যখন আমাদের দল 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় ছিল, মাননীয় তখন চেয়ারপারসন, প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশে আমাদের সংসদ সদস্য পিন্টু জেলে যায় নাই, আমাদের সংসদ সদস্য ইলিয়াস আলী খান এবং অন্য দুই একজন এমপি, তারা সিটিং এমপি, তাদেরকে জেলে দেওয়া হয়েছে। আমাদের অন্যায়ের প্রতি জিরো টলারেন্স আমরা মুখে বলি না, এটা একটা বাস্তবতা, আমরা করে দেখাইছি যে উই ক্যান ডু ইট। আপনারা জানেন নারায়ণগঞ্জে বিএনপির যুব দলের ছেলে ছিল অত্যন্ত প্রভাবশালী, যে শামীম ওসমানের সাথে টো টু টো দাঁড়ায় ফাইট করত। কিন্তু যখন সে অন্যায়ে প্রবৃত্ত হয়েছে বলে সরকারের কাছে, প্রশাসনের কাছে এসেছে, তখন কিন্তু তার প্রতি ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো অনুরোধ উপরোধ শোনা হয় নাই। আমাদের সময়ে কত সন্ত্রাসীকে ট্যাকেল করা হয়েছে, দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ আমাদের দলের বর্তমানে এই অ্যাজ ইট স্ট্যান্ডস নাও একটা সীমাবদ্ধতা তো বিচার করতে হবে। আমরা যদি এমন অবস্থায় থাকতাম, ক্ষমতায় থাকতাম, বহিষ্কার এবং একই সাথে প্রশাসনিক ব্যবস্থা তাদের ভিতরে নিলে এটাকে আরো বেশি কুইকলি কন্ট্রোল করা যেত। কিন্তু ওভারঅল আজকে যে ঘটনা ঘটছে, দেখেন আপনারা এইটুক যদি বিবেচনা করেন, আওয়ামী লীগের ওবায়দুল কাদের, আইনমন্ত্রী ওই যে কি নাম, আনিসুল হক, তারা বলতো যে বাচাধন ক্ষমতা চলে গেলে 2 লাখ, 5 লাখ, 20 লাখ আওয়ামী লীগ নেতাকর্মী মারা যাবে। কয়জন মারা গেছে এ পর্যন্ত? কয়জন মারা গেছে? ভায়োলেন্সের যে আশা আওয়ামী লীগ করছিল, সেই তুলনায় তো 1 মিলিয়ন তো ভায়োলেন্সও তো হয় নাই। দখলবাজি, চাঁদাবাজি কোন কোন জায়গায় হচ্ছে। এটা তাদের 17 বৎসরের বঞ্চনার পরে মানুষের মধ্যে একটু যদি ব্যত্যয় ঘটে থাকে, তাকে এত বড় করে দেখা উচিত না। কিন্তু আমরা এটাকে ডিসকারেজ করি। আমার চেয়ারপারসন তার ক্ষমতার পেরিফেরির মধ্যে তিনি যতটা সম্ভব করার চেষ্টা করতেছেন, এবং তিনি কঠিনভাবে বলতেছেন যে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় যায়, কোন রকম
অন্যায় কারোর বিরুদ্ধে, যে কোনো দলের হোক, কারোর বিরুদ্ধে অন্যায় কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আইন আইনের গতিতে চলবে, সেটা কাউকে দেখবে না, বিএনপি না আওয়ামী লীগ, সেটা দেখা হবে না, সেই বিচার করা হবে। হাবিবুর রহমান হাবিব, কথা অনেক বিষয় এসেছে। এখন আমি একেবারে, আপনি যেহেতু একবারে তৃণমূলের রাজনীতি করেন, একবারে মাঠ পর্যায়ে থাকেন, এই জন্য তৃণমূলের কথাগুলি আমি আপনার কাছ থেকে জানতে চাই। তাহলে এই যে সন্ত্রাসী যে কথাটি আব্দুল লতিফ সম্রাট ভাই বললেন, সন্ত্রাসীর কথা, এর সঙ্গে কিশোর গ্যাং যুক্ত হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা, নানা কিছু সিন্ডিকেটের কথা বলা হয়। এখন যারা দেশ চালাচ্ছেন তাদের তো কোনো রাজনৈতিক দল নেই, মাঠ পর্যায়ে তাদের ওইভাবে কোনো অবকাঠামো নেই। তাহলে এখন কারা নিয়ন্ত্রণ করছে, কারা এই সন্ত্রাসীদের মদত দিচ্ছে, কিশোর গ্যাংকে চালাচ্ছে কারা, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির জন্য চাঁদাবাজিদের প্রশ্রয় দিচ্ছে কারা? কিশোর গ্যাং যে আমরা শুনতাম আমলেকের আমলে, জি, কিশোর গ্যাংকে দৌড়াতে এত বাড়া বেড়ে গিয়েছিল যে নিয়ন্ত্রণ বাইরে চলে গিয়েছিল। এখন ওরকম দু একটা ঘটনা তো শুনতে ওই রকম পর্যায়ে এখন নেই। আর উনি যেটা বললেন, লতিফ ভাই যেটা বললেন, কত কোটি মানুষ বিএনপি করে, কয়জনের ভিতরে কয়জনের বিরুদ্ধে অভিযোগ আপনি বলেন তো? খুবই সংখ্যা কম। যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিনিয়র নেতা তোবাইল আমাদের বলতো যে এক রাত্রে 5 লাখের বেশি লোক মারা যাবে, 5 জনও তো মারা যায়নি। কারণ কি? কারণ জনাব তারেক রহমানের কড়া হুঁশিয়ারি, যে হুঁশিয়ারি এখন দিচ্ছেন না, আস্তে আস্তে থেমে গেছে না, দু একটা জায়গায় বিক্ষিপ্ত হয়তো হচ্ছে। প্রথম যে ঝড়টা আসছিল, যে কোনো সরকার বা যে কোনো দেশে একটা আন্দোলন সংগ্রাম হলে প্রথম থেকে সামাল দেওয়া খুব কঠিন। তারপরে বিএনপি যে কাজটা করেছে সারা পৃথিবী স্মরণ করা উচিত, যে এত নির্যাতিত হওয়ার পরে সেই দেশে একটা মানুষ 5 তারিখে মারা গেল না। একটা বাড়িঘর ওইভাবে যেভাবে তারা জ্বালিয়েছে, সেটাকে কয়টা ঘটনা ঘটেছে আপনি বলেন? তো এটা কি বিএনপি একটা বড় অ্যাচিভমেন্ট না? অনেক বড় অ্যাচিভমেন্ট। একটি মহল বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করতেছে। কারা এই মহলটি? কারা এই মহলটি? হলো যারা মনে করতেছে যে ক্ষমতা তারা যাবে, এখন তারা ক্ষমতা আসে, তাদের সরকার, তারা সরকার প্রভাব পিছতে তারাই তো করতেছে। আর যারা টুকিটাকি দু একটা বাইতে যারা বলে, তারা এখন আর অত বেশি বলে, প্রথম দিকে বলা শুরু করেছিল। আমরা বলেছি দেখেন, বিএনপির বিরুদ্ধে আঙ্গুল তুলতে আগে হিসাব করতে, যে বিএনপি যে কত মানুষ এখনও ধরেন ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে যারা গিয়েছে, স্বাভাবিক হতে পারে না। আমার ওখানে যদি আমি বলতে যাই যে একটা ট্রেনের একটা ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার এক অভিযোগে 9 জনের ফাঁসি, সেই ফাঁসির আসামি এক পরিবারের 3 জন, এখন তারা কিন্তু বের হয়নি। কালকে শুনানি হবে, আগামীকাল প্রতিদিন হয়তো হবে, তারপর হয়তো বা বের হতে পারে। 25 জনের যাবজ্জীবন, 13 জনের 10 বছরের জেল। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীর ইতিহাসে এইরকম নির্যাতন ঘটনা করেছে, তাদের পরিবারগুলো কী অসহায় অবস্থা ছিল চিন্তা করা যান। তাদের ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে বাজার একটা দুর্বিষহ একটা জীবনযাপন তারা করেছে। এখনও এই 9 জন কী কারণে বলেন তো? একটা আছে আমার একই পরিবার নাম বলি, মুক্তিযোদ্ধা বাবলু, তার আরেক ভাইয়ের নাম মাহরুন পল্লাশ, আরেক ভাইয়ের নাম রেজাল করিম শাহিন, আপন 3 ভাই। কিন্তু এখন সেন্ট্রাল মেম্বার আমাদের বাবলু, মেয়র ছিল 3 বার, আরেক ভাই কলেজ ভিপি ছিল, আরেক ভাই সাউথ প্রেসিডেন্ট ছিল, আবার আখতারুজ্জামান আমাদের এখন প্রেসিডেন্ট ছিল, উনিও ফাঁসি। শামসুল কমিশনার, তার বাবার ওই দিন জানাজা দিয়েছে বিকালবেলা, বাবার জানাজা রেখে কেউ ট্রেনে হামলা করতে চায়, সেই শামসুল কমিশনার আপনার ফাঁসি আসে। আখতার ভাই জেলে ছিলেন, তার ওয়াইফ মারা গেছে। আমাদের জাকিরা পিন্টু, ওর ফাঁসি। আমাদের রেজাল করিম শাহিন, কি আজিজুর রহমান শাহিন, কি অসহায় একটা অবস্থা, সাংবাদিকতা করতো, প্রেস ক্লাবের সভাপতি ছিল। চিন্তা করেন, তার ফাঁসি। তার একটা ছেলে একটা মেয়ে, কি অসহায় অবস্থা। তারপরে শ্যামল নামে একজন আছে, যুবদলের নেতা ছিলেন। তার অটল নামে একজন, তার মেয়ে একটা। আমি গেলাম অনার্স পাস করার পর, তো আমাকে বলছে, আঙ্কেল আমি তো অনার্স ফার্স্ট ক্লাস আমাকে ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি তো ইন্টারমিডিয়েট এসএসসি আমার খুব ভালো রেজাল্ট গোল্ডেন পেয়েছি, আমি ফিফথ গোল্ডেন, আমার মাস্টার্স পরীক্ষা তো আমি দিতে পারবো না, কে আমাকে ভর্তি করে দেবে? বিহারি তো এমন ভাই বলছে, কে আমাকে ভর্তি করবে আঙ্কেল, কে আমাকে পড়াবে, কে আমার টাকা দেবে? আমি তুমি চিন্তা করো না, আমি তো আসি। পরবর্তী সময় সে টাকা আমি জোগাড় করে ব্যবস্থা করে দিয়েছি তাকে, সে মাস্টার্সে ভালো রেজাল্ট করেছে। এখন তারা কিন্তু ফাঁসির আসামি দণ্ড নিয়ে এখন কিন্তু কারাগারে তারা আছে। তো এর চেয়ে আর কি বলুন তো? এই যে নৃশংস ঘটনা, কোথায় আইন ছিল, কোথায় কি ছিল? ম্যাডাম খালেদা জিয়াকে আপনি বিনা কারণে সাজা দিল, এখন তো নির্দোষী খালাস। আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম, আত্মীয়জনের বিরুদ্ধে। আমাকে 5 মাস জেল কেটে আসছিল জরিমানা দিয়ে, আর জেলটা মনোযোগ সহকারে কেটে এসেছি।
জরিমানাটা পরিপূর্ণ দিয়ে এসেছে। আর এই যে যারা এই আমাদের এতগুলো লোকে ফাঁসি আর জেল দিল, আমি ওর ব্যাপারে এখানে বলেছিলাম প্রেস ক্লাবের সামনে, ওই যেদিন আত্মীয়তার বিরুদ্ধে বক্তব্য বলেছিলাম যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে ততদিন আমি বেঁচে থাকবেন, আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থাকবেন সেদিন আমি মরতে হবে। আগে মরে গেলে আপনার ওই হাড় গোড় তুলে ডিএনএ টেস্ট করা হবে, কত খারাপ মানুষের সন্তান ছিলেন এবং আপনি কত খারাপ ছিলেন। এখন কি তাকে মেরেছি? 6 মাস হয়ে গেল না, সে তো বেঁচেই আছে, সেই কারণে আমাকে শাস্তি দিতে হলো। আর ওর কথা ওই বিচার জজের কথা বলেছিলাম যে মাজার পর্যন্ত গর্তের ভিতর পুঁতে রেখে বাচ্চা ছেলেদেরকে আপনাকে ডিল নিয়ে করা হবে। আমরা কি করেছি? অথচ তার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হয়েছে। তো এই যে আওয়ামী লীগের যে দুঃসময় গেছে বেঞ্জের উপর দিয়ে চিন্তা করতে পারেন। আমরা সমাবেশ করতে গেছি, রাস্তাঘাট বন্ধ করেছে, ট্রেন বন্ধ করে দিয়েছে, প্লেন বন্ধ করে দিয়েছে, খাওয়ার দোকান বন্ধ করে, হোটেল বন্ধ, মানে রাত্রি থাকার মানে রেসিডেন্সিয়াল বন্ধ করেছে, খাবার দোকান বন্ধ করে দিয়েছে, রান্না করতে গেছে চুলা তার পানি ঢেলে দিয়েছে। এত কিছু পরেও কিন্তু আমরা সমাবেশগুলো করেছি, বৃষ্টি থেকে ঝপঝপ করে 1 হাঁটু পানি, তারপর রাত জেগে আমরা সমাবেশ করেছি। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যে উদ্দীপিত হয়েছে। আমাদের শীতের দিনে কীভাবে শীত, আমার আমি দেখি নিজেও তো আমি ছেলে মাঠে শীতের মধ্যে। এত কিছু করার পরে এই বিএনপির দিকে যেভাবে আঙ্গুল তোলা হচ্ছে কেউ কেউ, এখন যদি আমি বলি যারা আঙ্গুল তুলছেন তাদের কথা আমরা বলতে চাই না, তারা আমরা এখনও মনে করি, আমি এখনও মনে করি, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মনে করেন, এখনও বিবাদ কিন্তু কাটেনি, পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের নেতারা জেলখানা থেকে হুমকি দিচ্ছে, দেশে আসার ব্যবস্থা করেছে, এখন বিভিন্ন কোটি কোটি জয় বাংলা স্লোগান কিন্তু শুরু হয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে এই যারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন তাদের একবার হিসেবে দেখা উচিত যে বিগত 15.5 বছর কি হয়েছে, সেই তুলনায় কি হয়েছে। আপনারা আমাদেরকে আঙ্গুল না তুলে ওইগুলিকে ধরার ব্যবস্থা করেন, ওইগুলি ওই লুটেরদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন, তাদের কাছে টাকা উদ্ধার করার চেষ্টা করেন, তাহলেই আগামী দিনে দেশে একটা গণতন্ত্র ফিরে আসবে। আর যদি কামড়াকামড়ি করেন যে কোনো ধরনের দুর্ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। তাই বলে দিচ্ছে যে এখন এইগুলি করার সময় না, আমাদের দিকে আঙ্গুল না তুলে দেশটার সামনে দিয়ে কীভাবে এগিয়ে যাবে সেটা চিন্তা করেন সবাই মিলে। যে শঙ্কার কথা হাবিবুর রহমান হাবিব বললেন, আব্দুল লতিফ সম্রাট আপনার কাছে একই বিষয়ে জানতে চাই, এই যে কারা এই দোষারোপের রাজনীতিটা করছে, কেন করছে, আর এই করার ফলে সুযোগ আসলে কারা পাবে, কারা নিতে চাচ্ছে? এটা দেখেন যে আসলে বর্তমান অবস্থায় আমরা যদি এইভাবে নেই অ্যাজ ইট স্ট্যান্ডস নাও, এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে কারা? বিএনপি অবভিয়াসলি। সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী কোন দলে আছে? বিএনপি অবভিয়াসলি। এবং যদি একটা ফ্রি ফেয়ার এবং ক্লিয়ার ইলেকশন হয় তাহলে, এবং মানুষ যদি শান্তিমতো শৃঙ্খলার সাথে ভয়মুক্ত শঙ্কামুক্তভাবে নির্বাচনে যেতে পারে, তাহলে কোন দলের জেতার সম্ভাবনা বেশি বলে এদেশের 90% লোক মনে করবে? নিশ্চয়ই বিএনপি। তো এখন মানুষ সাধারণত ঢিল মারে কোথায়? যে জায়গায় সবচাইতে ভয়। বিএনপি সব মানে যদি ভালো নির্বাচন হয় মানুষের ম্যান্ডেট নিয়ে, আমি তো মাঝে মাঝেই বলি আমার দলীয় হাইকমান্ডের কাছে বলতে চাই যে তাদেরকে বলেন যারা এইগুলি বলে যে আপনারা একটু নির্বাচনের কথা বলেন, নির্বাচনে এসে বিএনপিকে রিজেক্ট করেন। মুখের কথা ধরেন আজকে 3 জনের যে দল সেও একটা বলে বসে থাকতে পারে, যার 10% ভোট আছে সেও মানে আমার দিকে অঙ্গুলি হেলন করতেছে, কারণ প্রত্যেকের মধ্যে এক ধরনের ঈর্ষা কাজ করতেছে। অনেকে ব্যাপারটাকে এমনভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে যে বিএনপি হ্যাজ বিকাম দি বেনিফিশিয়ারি টু দিস মুভমেন্ট, সাকসেস অফ দিস মুভমেন্ট। নাও আপনি বিএনপির ইতিহাস দেখেন না কেন? গত 17 বৎসরে আপনারা যারা সাংবাদিক সহ সবার কাছে আমার প্রশ্ন, 17 বৎসরের সর্বোচ্চ নির্যাতন কারা সহ্য করছে? সর্বোচ্চ মামলা কাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে? বেগম খালেদা জিয়া 4 বার 5টা সিটে নির্বাচিত, তার যে সকল প্রতিদ্বন্দ্বী বাবলা এবং সাদেক হোসেন খোকার কাছে পরাজিত হয়েছে। এইরকম একজন জনপ্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী,
তাকে 2 কোটি টাকার দুর্নীতির কথা বলে মামলা দিয়ে নিম্ন আদালতে জেল দেওয়া হলো। তারপরে তাকে হাইকোর্ট, আজ পর্যন্ত শুনছেন জানি না আপনাদের সাংবাদিক জীবনে, যে নিচের কোর্ট যে সাজা দেয় হাইকোর্ট তার চেয়ে বাড়ায় দেয়, শুনছেন কোথাও? আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশ নেত্রীর ব্যাপারে এটা হয়েছিল। আমি এই প্রশ্নটা প্রায়ই করি, যদি একজনের 2 কোটি টাকা, তাদের তো সবচেয়ে বড় অভিযোগ 2 কোটি টাকা তছরুপ, জেল হয়েছে 10 বছর। আমি এই বিচার বিভাগকে বলি যে আওয়ামী নেত্রী, আওয়ামী দলীয় নেতা কর্মী সর্বস্তরের যারা আছে এবং বিভিন্ন পর্যায়ে যারা আজকে ব্যবসা বাণিজ্য অন্যায় করে যে দুর্নীতি করছে, এদের সাজাটা ওইদের সাথে মিলিয়ে দিয়েন। 2 কোটিতে যদি 10 বছর হয়, তাহলে 25,000 কোটিতে কত বছর জেল হওয়া দরকার, 100 কোটিতে কত বছর জেল হওয়া দরকার, ওইভাবে সাজা দিয়ে এদেরকে ব্যবস্থা নেওয়া উচিত। আজকে এই সমস্ত কারণে আপনি দেখেন এত হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। আমি আর একটা জনসভায়ও বলছিলাম, কোরিয়ায় একবার দুর্নীতিতে যখন ছেয়ে গেছিল, তখন আর্মিরা কু করে নিয়ে এই দুর্নীতিবাজদের ধইরা সবাইকে আন্ডারওয়্যার পরায়া স্টেডিয়ামে নিয়ে গরুর দড়ি দিয়ে বেঁধে রেখে দিছিল। বলছে যতক্ষণ টাকা না আসবে তোমাদের কোনো খাবার পানি কিছু নাই, খালি স্যালাইন দেওয়া হবে আর আমৃত্যু এখানেই থাকতে হবে। প্রত্যেক টাকা ফেরত আসছে। আইন সংশোধন করে ধরেন অনির্দিষ্টকালের জন্য। আপনি এটা চিন্তা করেন, আজকে 5 মাস দেশ স্বাধীন হয়েছে, একটা বিপ্লব উত্তর সময়, এই চোরেরা এখন কোথায়? 3 দিন 5 দিন 7 দিন রিমান্ড নিয়ে তারা এখন সব যার যার জেলে চলে গেছে। বাড়ির থেকে বিরিয়ানি আসতেছে, ভালো খাবার আসতেছে, ভালো চাদর আসতেছে, জাজিম আসতেছে, জেলে মহা আনন্দে তারা আছে এবং ওই চুরির টাকা দিয়ে চেষ্টা করতেছে দেশের বাইরে থেকে বিভিন্নভাবে। আমি উইথ ডিউ রেসপেক্ট টু জার্নালিস্ট, এক ধরনের সাংবাদিককে প্রভাবিত করে তাদের দ্বারা এই সমস্ত উস্কানিমূলক খবর প্রচার করতেছে, এক ধরনের ষড়যন্ত্র করে এই বর্তমান অবস্থাটাকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে। আপনি দেখেন এই সময়ে আমাদের বর্তমান যে সরকার আছে, তারা অর্থনৈতিকভাবে একটা স্থিতিশীলতা আনার দিকে অনেক বেশি মনোযোগ দিছে, উই অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু পাশাপাশি আজকে দেশ তো একটা বাংলাদেশ আবদার অ্যাসোসিয়েশন হয়ে গেছে, যার যা মনে চায় এসে শাহবাগ বন্ধ করে। আবদার অ্যাসোসিয়েশন নিয়ে আমরা আসবো, একটা বিরতি নিয়ে আসতেছি, এই বিষয়ে কথা বলবো আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। হাবিবুর রহমান হাবিব আপনার কাছে যেতে চাই, যেটি আব্দুল লতিফ সম্রাট বলছিলেন, আবদার অ্যাসোসিয়েশন, খুব সুন্দর একটি ওয়ার্ড, আবদার অ্যাসোসিয়েশন। 5 তারিখের পরে বিপ্লব পরবর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যার নেতৃত্ব দিচ্ছে যে সরকারের, প্রতিনিয়ত আপনি দেখবেন এই যে এত দাবি 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 দাবি, এবং এই যে দাবি করা হচ্ছে, দাবি মানুষ করতেই পারে, নিশ্চয়ই গণতান্ত্রিক সরকারের কাছে গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে এটা কি হবে? এটি আমি একদম প্রথমেই বলেছিলাম। প্রথমে যখন বিভিন্ন দাবি দেওয়া শুরু হলো, তখন আমি সরকারের উদ্দেশ্যে পরিষ্কার করে বলেছিলাম, খুব পরিষ্কার করে, যে আপনারা এক কথায় বলে দেন, আমরা অল্প কিছুদিন এসেছি, আমাদের কিছু কিছু সংস্কার কাজ করে নির্বাচনটা দিয়ে আমরা বিদায় হব। এত বছর কোথায় ছিলেন আপনারা? এত বছর দাবি করলেন না, এখন আমাদের কাছে দাবি করতেছেন কেন? অপেক্ষা করেন, একটা নির্বাচিত সরকার আসুক, তারপর করেন। প্রথম দিকে বলে দিলে কিন্তু আজকের ঝামেলাটা হতো না। প্রথম দিকে এমন হলো, প্রধান উপদেষ্টার বাসভবন হয়ে গেল দাবি দেওয়া চত্বর। সারাদিন এক গ্রুপ যাচ্ছে, আরেক গ্রুপ আসছে, মাইক লাগায় ওখানে বক্তৃতা চলতেছে, এমনি বক্তৃতা অবরোধ করে। আমি এই দিক দিয়ে যাইতেও আমি ঘুরে যেতে হতো আমাকে। তো আজকের এই পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার কিন্তু নিজে। যেমন দেখেন যে স্লোগান ছিল কি, বৈষম্য ছাত্রদের আন্দোলন কি ছিল? কোটা বিরুদ্ধে, কোটা ছিল ম্যাক্সিমাম। তো স্লোগান দিল মাঠে, কোটা না মেধা, মেধা মেধা। যখন
সংসদে সচিবালয় গিয়ে একদল ছাত্র, প্রথম সমন্বয়কদের না না তার মাঝখানে মিডিল যারা কিছু একজন দল বেঁধে গেল সচিবালয়, একবার উপরে উঠে গেল, একবার উপরে উঠে গিয়ে স্লোগান দিল অটো না মেধা, অটো অটো। তা আমার টক শোতে আমি বললাম কোটা না মেধা স্লোগান দেওয়ার কারণেই কিন্তু মেধা মেধা স্লোগান দেওয়ার কারণেই কিন্তু নটরডেম কলেজের ছেলেরা, ভিকারুন্নেসা নূরুন স্কুলের মেয়েরা রাস্তায় নেমেছিল। তারা অটো না মেধা অটো অটো করার জন্য তারা মিছিল কিন্তু করেনি। এই যে মেনে নিল সরকার, মেডিকেল টেকনোলজিস্টটা গেল, তাদের ডাক্তার লিখতে দিতে হবে, ঠিক লেখো। আমি হয় ওই দিনই একটা মজা করে বলেছিলাম কালকে যদি মেয়েরা মনে করে আমরা যাবো গিয়ে দাবি করবো আমরা বিয়ে করবো, শ্বশুরবাড়ি যাবো না, বলো আচ্ছা ঠিক আছে। মানে এরকম একটা হাস্যকর একটা ব্যবহার হয়ে গেছে। তার দরকার কি তাদের? এত কিছু করতে হবে কেন তাদের? আসল কাজটা করুক। আসল কাজ করতে পারছে না। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনার এখন তো আলু এই যে কয়েকদিন আগে 70-80 টাকা কেজি পুরনো আলু, এখন কেন 6-7 টাকা 10 টাকা 12 টাকা কেন? ইমব্যালেন্স। সেদিন কেন 70 টাকা 80 টাকার মাল আমরা খেলাম? সরকারকে জবাব দিতে হবে না? তখন তো প্রোডাকশন কস্ট ছিল না, আলু মাঠ থেকে উঠে গেছে গত বছর এই সময় একটু পরে 15 টাকা 20 টাকা কেজি কৃষকের আলু বিক্রি করছে। সেই আলু কোল্ড স্টোরেজে রেখে যখন 80 টাকা 70 টাকার বিক্রি করলো, সরকার কোথায় গেছিল? ওইগুলিকে তো ঠিক মতো টাইট করার দরকার ছিল, একদম টোটালি সিল করে দেওয়া ছিল। সেটা আলু একটা বিক্রি হবে না, 20-30 টাকা 40 টাকার বিক্রি করো না করো। এখন আবার দেখেন কৃষকেরা এমন কান্নাকাটি শুরু করছে, কৃষকরা একদম বিশ্বাস করেন। আমি আজকে আসলাম, বেগুন সিম 3-4 টাকা কেজি, এত বড় ফুলকপি নেয়ই না, গরু খায় না, গরুর বলে গন্ধ লাগে। দাম কমে গেলে এরকমই হয়। পাতাকপি মানে এত বড় পাতা হচ্ছে 5 টাকা। মানে এমন অবস্থায় কৃষক উৎপাদন করে এখন তো বেরোতে পড়ে গেছে। অথচ ঢাকাতে আপনাকে 30-40 টাকা কমে পান সব জিনিস। এই যে মাঝখানে এই যে গ্যাপ, এই গ্যাপের কারণে ঢাকা শহরে 1 কোটি 2 কোটি মানুষ বা অন্যান্য শহরগুলি তো গ্রামে 5 টাকা কেজি বেগুন 4 টাকা কেজি বেগুন, এখানে 40 টাকা কমে নেয়। গ্যাপটা কেন হচ্ছে? গ্যাপটা এই যে সরকার এই সরকার নিয়ন্ত্রণহীন অবস্থায়। সরকার বলতে পারে ওখান থেকে আসবে এখানে। দেখুন এই সরকার যখন ক্ষমতায় আসে কিছুদিন পর আপনার ডিজেল পেট্রোলের অকটেন পেট্রোলের দাম কমালো 6 টাকা, আর ডিজেল কেরোসিনের দাম কমালো 1.5 টাকা। কেন বাবা? ডিজেল দাম 10 টাকা কমানো, অকটেন পেট্রোল কোনো দরকার নাই। যে গাড়ি চালায়, প্রাইভেট গাড়ি চালায়, সে যদি তার টাকা সংগ্রহ করতে না পারে, সারাক্ষণ বউনি ঘরে এমনি করে বাতাস খেতে যায়, তখন বাতাস খেতে যাবে না। যখন যেটুকু দরকার সেটুকু গিয়ে গাড়ি বন্ধ করে রাখবে, তাদের রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, মানুষের কোনো ক্ষতি হবে না, উৎপাদনের কোনো ক্ষতি হবে না। কিন্তু ডিজেলের দাম বাড়ানো মানে কমতো, আসলে কমানো, তাহলে উৎপাদন খরচ কমাতো। আজকে বিগত একটা স্বৈরাচারী সরকার ছিল, একবারে কত 40% 50% দাম বাড়াই দিল। ওই যে হ্যাম্পার হয়ে গেল প্রোডাকশন, মানে একবারে বাস ভাড়া থেকে শুরু করে প্রোডাকশন, বিদ্যুৎ বিল, মানে বিদ্যুতের উৎপাদনের খরচ থেকে সব বেড়ে গেল। সরকারকে এই জিনিসগুলো নিতে আপনার ঠিক করতে হবে। তো এইটা এখন ধরেন সার কীটনাশক অনেক দাম। বিএনপি যখন ক্ষমতা 2006 সালে 300 টাকা বস্তা ইউরিয়া সার, এখন 14 টাকা বস্তা। অন্য অন্য সার ওরকম, তারপর ভেজাল, তারপর কীটনাশক। এখন বৈশ্বিক যেই তাতে এত হওয়ার কথা না, অর্থনীতি, তাতে না তাতে এত 300 টাকা তো থাকার কথা, 300 টাকা থাকার কথা, 1400 টাকা হওয়ার কথা না। তারপর পাওয়া যায় না সময় ব্ল্যাকে কিনতে হবে, ফসফেট টফসফেট আরও যেগুলি আছে আর কি। মানে সব জায়গায় নিয়ন্ত্রণহীন। এই যে এত টাকা চুরি হলো, বিদেশে পাচার হলো, একটা লোককে ধরতে পেরেছে বলেন তো আপনি? ঢাকা শহরে আমি আপনাকে বলছি, একদিন আমার কথা সত্য প্রমাণিত হয়। এই ঢাকা শহরে অনেক বাড়ি, পুরা অ্যাপার্টমেন্ট, আবারও বলছি, আবার বলবো, পুরা অ্যাপার্টমেন্ট শুধু টাকা ভর্তি করা আছে, এইরকম সাজানো আছে, টাকা ডলার সোনা। খুঁজে বের করুক সরকার। আমি বলছি আছে এই ঢাকা শহরে। আমি যে কথাটা যখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় বারবার বলতাম, এরা টাকা ট্রাঙ্কে রাখতে পারে না, ছোটো জায়গা আলমারিতে রাখতে পারে না, ওটাও ভরে যায়। এই জন্য টাকাগুলিকে ডলারে করে অল্প জায়গাতে বেশি টাকা হয় সেগুলো রাখে। তারপরেও তারা স্টোর বানিয়েছে। এখন স্টোরের কথা বলছে, আজকে আমি বলছি এই ঢাকা শহরে আবিষ্কার হবে। আমি বলছি পুরা বাড়ি, পুরা 2-3টা রুম অ্যাপার্টমেন্ট, শুধু টাকা 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 আছে। আমি বলছি সরকার খুঁজে বের করুক, কিছুই তো পারে না। তথ্য দেন, সহযোগিতা। আমি জানি তো, আমি জানি, তথ্য পাওয়ার পরেও সেখানে ধরা হচ্ছে না। আমি জেনে বলতেছি, কিন্তু আমি
আমি জেনে বলতে, এত বড় কথা আমি বলতে পারি? আমি জেনে বলতেছি। এখন কথা হলো যে কিছু হইতে পারে না, পারবে সরকার তো আসল জায়গায় হাত না দিয়ে আপনার অন্যদিকে চলে যায়। আপনার সরকারে আপনার পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি গিয়ে নির্বাচনের কথা বলেন, উনি গিয়ে রাষ্ট্রপতির পদের কথা বলেন। যার দায়িত্ব সে আইনের ব্যাপারে আইনমন্ত্রী বলবেন, তা না আইনের মন্ত্রণের ব্যাপারে বোঝা যাচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রী বা পরিবেশ মন্ত্রী, মানে কোনো ধরনের কোনো রকমের সমন্বয় নেই, যে কারণে এই অবস্থা। আজকে এই যে যাত্রীদের জিম্মি করছে, এই জন্য দায়ী এই যে যারা এই যে রেলওয়ে কর্মচারী, তারা না, দায়ী সরকার। কেন সরকার আগে থেকে এন্টারটেন করলে এদেরকে? পরিষ্কার বলতে পারছে নো, 1 বছরের ভিতরে নির্বাচন হয়ে যাবে, নির্বাচিত সরকার এটি করবে। এত বছর আপনারা চলেছেন না, এখন চলতে হবে, যেত না। এই যে যাত্রীরা হঠাৎ করে তারা সব স্টেশন গিয়ে বসে থাকছে। তো আমি বলবো তাই সরকারকে যে কাজ সরকার আগে করতে হবে সেই কাজ করতে হবে, তা করলেই এই সমস্যার সমাধান হবে। তাছাড়া এখানে উত্তরের কোনো জায়গা নেই। সম্রাট, আপনি টাকা ফেরত আনার কথা বলছিলেন, আমাদের অর্থনীতির অবস্থা খুবই খুবই খারাপ। এখন অভিজ্ঞতার আলোকে আপনার কাছে জানতে চাই, এই যে পাচার হওয়া যে টাকা, আমরা শুধু পরিমাণ শুনি, আমরা তো আসলে বাস্তব দেখার সুযোগ হয়নি, পরিমাণ শুনি। এত বিরাট অঙ্কের টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এই টাকাগুলি আনার প্রক্রিয়াটা কি? আসলে প্রক্রিয়া হচ্ছে যে আপনার এই যে সরকার বর্তমানে এখানে আছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স সোর্স দিয়ে এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত ইন্টারন্যাশনাল এজেন্সি যারা এই সব জায়গায় অ্যাক্সেস আছে, তাদের কাছে অ্যাপিল করতে হবে যে আমাদের এই লোকের এই জায়গায় এই সব অ্যাকাউন্টে টাকা আছে, তোমরা দেখো, হুইচ ডাজ নট করেসপন্ড টু দেয়ার লিগ্যাল ইনকাম, যেগুলা মানে ধরেন ঘুষ, ব্রাইবারি, করাপশন, এইসবের মাধ্যমে টাকাগুলো ওখানে জমা হয়েছে। অতএব রাষ্ট্র হিসেবে আমরা এই টাকা ফেরত চাই। এবং এটাকে জাস্ট ক্যাজুয়াল একটা ওয়ার্ক হিসেবে করলে হবে না। এটার জন্য 100% আপনি অসুখটা বা একজনের অসুস্থতা যত জটিল, আপনার তার অ্যাটেনশন আইসিইউতে নিতে হবে না। আমি তো মনে করি এই সরকার এই প্রায়োরিটিটাকে আইসিইউ প্রায়োরিটি তো দেয় নাই, আজ পর্যন্ত কোনো টাকাই আসে নাই। এখন আপনার বলেন 5 মাস, 2টা অল্টারনেট আছে এই সরকারের কাছে। আমরা মাত্র 5 মাস এসেছি, আমাদের 5 বছর সময় দেন, ততদিনে দেশের যা 12টা বাজার বেজে যাবে। এবং একটা কথা মনে রাখতে হবে, যদি অন্তর্বর্তীকালীন কোনো সরকার ইফেক্টিভ হইত, তাইলে পৃথিবীর সমস্ত উন্নত দেশে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে বছরের পর বছর চালানো হইতো। নেম ওয়ান কান্ট্রি, একটা দেশের নাম বলেন যারা গণতন্ত্রের বিকল্প অন্য কিছু করে চলতে পারছে। এখানে আরেকটা কথা বলি, যেমন আপনি ভারতে দেখেন, অন্যান্য ডেমোক্রেটিক কান্ট্রিতে দেখেন, একটা হচ্ছে লেজিসলেটিভ ব্রাঞ্চ করতেছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ করতেছে, পাশাপাশি রুলিং পার্টির যে সমস্ত এই থাকে সাপোর্ট থাকে, তারাও কিন্তু এইগুলাকে মোকাবেলা করার জন্য সরকারের পাশাপাশি একটা সাপোর্টিং ফোর্স হিসেবে কাজ করতে পারে। আজকে আপনারা নিজেরা দেখছেন যে যখন আনসাররা সেক্রেটারিয়েটটা ঘেরাও করে ফেললো, সমস্ত কিছু করতেছে, তখন হু প্রোটেক্টেড দি গভর্নমেন্ট? কে প্রোটেক্ট করছে? যদি ওই সময় ছাত্ররা যদি ওখানে ঝাঁপায় না পড়তো এবং এদের সঙ্গে ফাইট না করতো, পুলিশ তো অ্যাক্টিভ ছিল না, এটা তো প্রত্যেকটা ইচ্ছে করলে তারা ধরে ধরে টাউন স্কোয়ারে এনে বেঁধে রাখতে পারত। একটা নির্বাচিত সরকার ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া, জনগণের কাছে জবাবদিহিতা ছাড়া একটা সরকার অনির্দিষ্টকাল চললে এর পরিণতি এই ধরনেরই হবে। কিন্তু যদি আজকে ধরেন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে, আমি অনেক জায়গায় এই কথাটা বারবার বলতেছি যে দেখেন আপনি সংস্কার করতেছেন করেন, কিন্তু এই কথাটা কেন আমরা ভুলে যাইতেছি? তারা বলছে সংস্কার শেষ না করলে এই দেশ একটা এই হবে ওই হবে। আমাদের জানা মতে ধরেন যারা দোজ হু আর মুসলিমস, তারা ফার্মলি বিলিভ করে অনলি সভারেন ইজ আল্লাহ। কিন্তু আমরা জাগতিক রাষ্ট্রীয় কার্যক্রমে আমরা বলে থাকি যে সভারেন্টি লাইজ উইথ দি পার্লামেন্ট।
যদি তাই হয়, আপনি সংস্কার করলেন, গোটা 50 সংস্কার করে আমাকে দিয়ে নির্বাচন দিলেন, আমি নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেলাম, আই ক্যান undo all of this by the power of my majority in the parliament. তাহলে এই যে সময় ক্ষেপণ আপনি করলেন, দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের পার্লামেন্ট বাতিল করে গেছে না, বলে গেছে না এইটা কোনোদিন চেঞ্জ করা যাবে না, সেগুলো চেঞ্জ হয়েছে না, হচ্ছে না, হবে না। তো তাইলে আপনি সংস্কার করার জন্য এই যে 4 বছর 5 বছর একটা ব্যাড রুলিং করলেন, দেশটার অর্থনীতি ধ্বংস হয়ে গেল, কোনো এই যে আজ পর্যন্ত 5 মাসে এখনো একজনেরও কোনো কনভিকশন হয়েছে বলে দেখি নাই, জেল টার্ম, ফাঁসি, কত হত্যা কেসের, এগুলো কিচ্ছু হয় নাই। এবং এইভাবে দুঃশাসনের কারণে এক সময় এই দেশ তো আবার যারা এখান থেকে চলে গেছে তাদের ফিরে আসার রাস্তা হবে। তারা অলরেডি বলতেছে এইটা আমরা থাকতে এই ছিল, এখন এই হইতেছে, আমরা থাকতে এই ছিল, এই হইতেছে। অতএব বিপ্লবকে ব্যর্থতার একটা আইডেন্টিটি দেওয়ার জন্য তো অলরেডি একটা ফোর্স ইজ ওয়েটিং রাইট ইন দি উইং। ওই যে নাটকের যেমন উইং এর লোক দাঁড়ায় থাকে ঝাঁপায় পড়ার জন্য স্টেজে, এখন তো ওই ধরনের একটা ভেরি স্ট্রং ফোর্স এইডেড বাই আওয়ার ফরেন অ্যাডভার্সারি ভেরি নিয়ার টু আওয়ার বর্ডার, তারা তো এটা করতেছে, আমরা দেখতেছি। দেখেন এই যে তার কাটা দেওয়া, জায়গা দখল করার চেষ্টা করা, কত কিছু একটানা করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা অলরেডি হইতেছে। এই সময় একটা স্ট্রং জনগণের সরকার দরকার। জনগণের ক্ষমতায়ন ছাড়া একটা দেশ কোনোদিন স্টেবল এন্ড ফাইট হইতে পারে না। আমাদের আগের সমস্যাটা কি ছিল? আমাদের আগের সমস্যা তারা পার্শ্ববর্তী কান্ট্রির আজ্ঞাবহ দাস ছিল, কোনোদিন দেশের পক্ষে কোনো কথা বলতে পারে নাই। আজকে যখন একটা চূড়ান্ত বিপ্লব উত্তর, মানুষের চেতনা জাগরণ হয়েছে, চেতনা জাগ্রত হয়েছে, দেখেন বর্ডারে আমাদের মানুষরা কিভাবে যে ঝাঁপায় পড়তেছে নিজের জীবন দিয়ে নিজের মাটি রক্ষা করার জন্য। এই সময় যদি দুর্বল ব্যাড গভর্নেন্সের কারণে দেশটা আবার কোনো একটা তলানিতে চলে যায়, এখান থেকে টেনে উঠানো তো দেশকে খুব ডিফিকাল্ট টাস্ক হবে। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে হাবিবুর রহমান হাবিব এক কথা একটু জানতে চাই, যে শঙ্কার কথা আব্দুল লতিফ সম্রাট বলছিলেন যে ষড়যন্ত্রকারীরা আসলে থেমে নেই, কারণ তাদের কাছে তো অবৈধ বৈধ মিলে নানা ধরনের টাকা পয়সা থেকে নানা শক্তি তাদের সঙ্গে আছে। এখন যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয়, তাহলে যে সেই আলোচনা এতক্ষণ করছিলাম, তাহলে তো নিশ্চয়ই তারা মানে সুযোগ নেবে। সেই সুযোগ না দেওয়ার জন্য কি করণীয় এক কথা একটু যদি বলেন। সেটা তো আমি প্রথমেই বলেছি, এখনো কিন্তু আমরা নিরাপদ না। এখনই আমরা এর বিরুদ্ধে কথা বলছি, ওর বিরুদ্ধে কথা, বেঞ্জুর বিরুদ্ধে কথা বলছি। কেউ কেউ ভাবছে আমরা ক্ষমতা এসেই গেছি, ক্ষমতায় আবারও আসবো। এগুলো থেকে এখনও হতে হবে, সরিয়ে আসতে হবে এখান থেকে। ঐক্যটা আরও অটুট করতে হবে। যারা আন্দোলন করেছিলাম অটুট ঐক্য করতে হবে, তা নাহলে যে কোনো ধরনের সবই তো তাদের। এই প্রশাসন যারা আছে তারা কাদের? তারা কি তাদের লোক? বর্তমান যারা সরকার দেশটা তাদের লোক? সব তো আগের গভর্নমেন্টের লোক। ব্যবসা বাণিজ্য যা ছিল আগের গভর্নমেন্টের লোকের কাছে এখনও আছে। আপনি এক্সপিরিয়েন্স ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আপনি ব্যাংক থেকে ব্যাংক গ্যারান্টি পাবেন না। আপনি তো সেই এই নেই, এই 15 বছর 15.5 আপনার ব্যবসায়ীরা তো তলানিতে ঠেকে গেছে। এখনও ব্যবসা করতে যারা আওয়ামী লীগের লাইসেন্স নিয়ে তাদের ব্যবসা টেন্ডার দিতে হয়। আইন তো পরিবর্তন করে নাই। এখন ওই যারা বসে আছে, যে জায়গায় বসে আছে, যে এক্সেন বসে আছে, যে ডাইরেক্টর বসে আছে, যে এই আপনার প্রধান প্রকৌশলী বসে আছে, তারা এখন তো ওই ধান্দার মধ্যেই আছে। ওই তাদের দিয়েই কাজ করা হবে, তাদের সাথে সক্ষতা, তারা তাদেরই লোক। তো এই পরিস্থিতিতে আমরা এখন কাদা ছোঁড়াছড়ি করি, আর বিশেষ করে বিএনপির মতো একটা বড় দলকে যদি কটাক্ষ করে, ইঙ্গিত করে কথা বলে, এবং যার মুখে যা সাজে না তাই তারা বলা শুরু করেছে। এখন আমরা বলতে বাধ্য হচ্ছে এগুলো কেন এমন হবে? আন্দোলন করার পর তাদের এখনই মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে। এটা তো আশ্চর্য একটা ব্যাপার। আমরা আন্দোলন করেছি না? আমরা তো জাতীয় বীর ছিলাম। আমরা কি উপদেষ্টা হতে গিয়েছি, না বাণিজ্য হতে গিয়েছি, না আমরা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হতে চেয়েছি? আমরা তো প্রভাব খাট যায়নি। এখন শুনি যে সবাই নাকি যারা আন্দোলন করেছে তারা কথা শোনে, সচিবেরা নাকি বলে শোনা কথা। কোনো একটা কাজ জন্য গেলে বলে অমুক সমন্বয়কে বলতে বলেন, অমুক কেন? এগুলি কেন? দিনের পর দিন ক্ষমতা থাকতে চান? এটা সম্ভব না। তাহলে এই যে তাদের ভিতরে ব্যাড ইন্টেনশন, যেমন আমরা নির্বাচনের কথা বললে বলে আমরা রাষ্ট্রদ্রোহী, আমাদের নির্বাচনের কথা বললে আমাদের দেশদ্রোহী, আমরা নির্বাচনের কথা বলে আমাদের বলে আওয়ামী লীগের দালাল। আর এই আশ্চর্য ব্যাপার।
আওয়ামী লীগ আমাদের সব কিছু শেষ করে দিয়েছে, আমাদের বলে আওয়ামী লীগের দালাল। এই সমস্ত দূর থেকে সরিয়ে আসতে হবে, সরিয়ে এসে সামনের দিকে এগোতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি এক কথা এইটাই বলি যে বর্তমান সংকট উত্তরণের জন্য দ্রুততম সময়, সেটাও আবার দ্রুততম, আমাদের একটা ভেজাল হচ্ছে, একদল বলে যৌক্তিক সময় আর এক দল বলে শীঘ্রই, এটা বলা যাবে না। এখন বলতে হবে যে আজ থেকে 3 মাসের মধ্যে অথবা এই বছরের আগে একটি ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল মধ্যেই হ্যাঁ দিতে হবে। এর কোনো ব্যত্যয় করা যাবে না, ব্যত্যয় করলে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এবং বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছেও গ্রহণযোগ্য হবে না। এবং আমাদের সঙ্গে যারা একমত পোষণ করে বহু রাজনৈতিক দল এখনই কিন্তু বারবার বলতেছে নির্বাচন নির্বাচন নির্বাচন। আর একটা কথা বলে শেষ করি, অনেকেই বলে যে বিএনপি বারবার খালি নির্বাচনের কথা বলে, তো আমি বলি যে বিএনপি জনম ভরে ক্ষমতায় গেছে নির্বাচন করে, নির্বাচনের কথা বলবে না, তাহলে ওরা কি বলবে? স্বৈর শাসনের কথা বলবে। অসংখ্য ধন্যবাদ আব্দুল লতিফ সম্রাট এবং হাবিবুর রহমান হাবিব আপনাকেও। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।